নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু। বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি। পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। আজ সকাল সকাল স্বরূপের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান আয়করের আধিকারিকরা। এরপর শুরু হয় তল্লাশি। এদিকে স্বরূপের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। সন্দেশখালী কাণ্ডের পর থেকেই একটু বেশি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। এদিকে শুধুমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, কলকাতার আরও দুই প্রমোটারের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এছাড়া আরও দু জায়গায় আয়কর আধিকারিকেরা হানা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামে দুটি সংস্থার উচ্চ পদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে গিয়েছেন আয়কর দপ্তরের অফিসাররা। জানা গিয়েছে খুব ভোরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকেরা। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। এই আবহে স্বরূপের বাড়িতে আয়কর সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়করের আধিকারিকেরা। স্বরূপ বিশ্বাস ও তার স্ত্রী জুনি বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন আধিকারিকেরা। এদিকে স্বরূপের বাড়িতে আয়কর হানার খবর প্রকাশ হতেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী সমর্থকরা। তবে যাতে কোনোভাবেই অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বরূপের বাড়ি ঘিরে রেখেছে। উল্লেখ্য, এলাকায় তৃণমূল সংগঠনের সঙ্গে স্বরূপ জড়িত বলে জানা গিয়েছে। মন্ত্রীর ভাইয়ের এলাকায় বেশ প্রভাব রয়েছে। এছাড়া অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী স্বরূপের আয়কর রিটার্নে বেশ কিছু গরমিল রয়েছে বলেও জানাচ্ছে আয়কর দপ্তর, তাই এই হানা। এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দমাতে না পেরে এজেন্সি লাগিয়ে দিয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিধায়ক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে এভাবে আয়কর হানার অবশ্য তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির মামলায় সামনে এসেছে এই রাজ্য। সবকটি মামলাতেই তৃণমূল কংগ্রেসের তাবড় নেতাদের নাম জড়িয়েছে। ওদিকে তৃণমূল বরাবরই অভিযোগ করে এসেছে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে বিজেপি। অবশ্য কোনো দুর্নীতি হয়ে থাকলে তার দায় ব্যক্তিবিশেষের। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে দিনহাটায় 24 ঘন্টার বন্ধ। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে দিনহাটায় চলছে 24 ঘন্টার বন্ধ। সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে দোকানপাটও। টোটো রিকশারও দেখা মিলছে না। বৃষ্টির কারণেও রাস্তায় মানুষের দেখা কম। সব মিলিয়ে সকাল থেকেই কার্যত শুনশান দিনহাটার রাস্তাঘাট। মঙ্গলবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা শহর। বৃষ্টিতে ভেজা তখন রাস্তাঘাট। তার মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল দিনহাটায়। মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন উপলক্ষে দিনহাটা চৌপতিতে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। অন্যদিকে প্রচার সেরে ওই পথ দিয়ে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অভিযোগ, চৌপতির কাছে আচমকাই নিশীথের নিরাপত্তারক্ষীরা চড়াও হন তৃণমূল কর্মীর সমর্থকদের উপর। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। দুই পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকেও। গৌরীশঙ্কর মাহেশ্বরী আমাদের চেয়ারম্যান, ওনার বাড়িতে উদয়ন গুহর জন্মদিন হচ্ছিল। হঠাৎ করে ও নিশীথ প্রামাণিক কোনো প্রোগ্রাম সেরে আসার পথে ওর গাড়ির থেকে সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধড়ক মেরেছে এবং সবাই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রয়েছে। এখনো পর্যন্ত 10 থেকে 15 জন অলরেডি হাসপাতালে। একজনের মাথা ফেটেছে এবং আমাদের পুলিশ অফিসারকেও মেরেছে। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানান, লাঠি সোটা নিয়ে তীর ধনুক নিয়ে ঘুরছে। পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করেছে ওরা। তিনি আরো বলেন, আমার জন্মদিন উপলক্ষে কর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচমকাই আমার দলের কর্মীদের উপর হামলা করা হয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মী এবং সমর্থকদের। মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি। চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা। সেই অবস্থায় দেখলাম কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে।
সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে, সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার চালিয়ে তারা আসছে। আমার গাড়ি, আমরা হুটার চালাই না, আমরা এমসিসি আইন মেনে চলছি। ওর বেলা কি আলাদা সব? এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে, সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনাটা, শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবেই রাস্তা দিয়ে আসছিলেন। হঠাৎই তার কনভয় ইট পাটকেল তীর ধনুক নিয়ে আক্রমণ করে তৃণমূল। তিনি বলেন, গন্ডগোল দেখিয়ে আমায় নামতে হয়েছে গাড়ি থেকে, কিন্তু তখন মন্ত্রী উদয়ন গুহকে দেখলাম আমাদের কর্মীদের জামার কলা ধরছেন, পুলিশকে বলছেন ওদের মারো। ভোটের আগে দাঁত নখ বার করে আক্রমণ করছে তৃণমূল, এটা কোন রাজনীতি? দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিল। দুপক্ষের সংঘর্ষে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও। অভিযোগ, তাকেও মারধর করা হয়েছে এবং বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত রাতেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে 24 ঘণ্টা দিনহাটা বন্ধের ডাক দেয় তৃণমূল। অপরদিকে বুধবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করার পরিকল্পনা রয়েছে বিজেপির। তৃণমূলের ডাকা বন্ধ উপেক্ষা করে বিজেপি পথে নামলে নতুন করে ঘোরালো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। 6 মাসের মধ্যে দিতে হবে রিপোর্ট।
তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা মামলায় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন লোকপাল। 23A ধারায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আগামী 6 মাসের মধ্যে মহুয়া মৈত্রের মামলায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে। আর এবারের কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করেছেন লোকপাল। লোকপাল 3 বিচারপতি অভিলাষা কুমারী, অর্চনা রামসুন্দরম এবং মহেন্দ্র সিং এই অভিযোগকে গুরুতর বলে আখ্যা দিয়েছেন, যা এখন চর্চার বিষয়। এদিকে লোকপাল যে নির্দেশিকা দিয়েছে তাতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার উল্লেখ করা হয়েছে। আর সেখানেই বলা হয়েছে, আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি 23A ধারায় অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে এবং তদন্ত করতে। এই নির্দেশ দেওয়ার তারিখ থেকেই আগামী 6 মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে সিবিআই প্রত্যেক মাসে তদন্তের অগ্রগতির বিষয়ে পরপর রিপোর্ট জমা করবে। 2023 সালে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা এক অভিযোগকে কেন্দ্র করে। বাংলায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ ওঠে তিনি দর্শন হীরানন্দানীর কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করেছেন। এই নিয়ে লোকসভার এথিক্স কমিটির কাছে নালিশ ঠোকেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। অন্যদিকে এথিক্স কমিটির তদন্তের নামে মহুয়াকে হেনস্থা করেন বলে অভিযোগ। তাকে অভিযুক্ত দাগিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে লোকসভার লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে শেয়ার করার অভিযোগ তোলা হয়। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে সরাসরি আঙুল তোলে বিজেপি। তবে মহুয়া টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার মহুয়ার উপরই ভরসা রেখেছেন। কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবারও তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী। আর মহুয়ার প্রাক্তন বন্ধু জয় আনন্দ দেহাদ্রাই তার নানা অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি জানান। গত 8ই ডিসেম্বর মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়। এছাড়া সংসদ থেকে বহিষ্কার হওয়ার পর রণংদেহী মেজাজে তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেত্রী বলেছিলেন, আমি এটা শেষ দেখে তবে ছাড়ব। লোকসভা নির্বাচনের প্রাক্কালে লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই মামলায় সর্বোচ্চ আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দেয় লোকসভার সচিবালয়। সুপ্রিম কোর্টের নোটিশের জবাবে গত 12ই মার্চ লোকসভা সচিবালয় জানিয়েছে, সংবিধানের 122 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনসভার অভ্যন্তরীণ কাজে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথম দফায় বাংলা 3 লোকসভা আসনে ভোট কটায় শুরু কটায় শেষ জানালো নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল শনিবার, আর বুধবার প্রথম দফায় ভোট হতে চলা দেশের 102টি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। একটি বিজ্ঞপ্তি জারি করে প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথম দফার জন্য মনোনয়ন দেয়া যাবে আগামী বুধবার পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 30শে মার্চ। আগামী 19শে এপ্রিল প্রথম দফায় দেশের 102টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি আসন। এই আসনগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। প্রথম দফায় কোন আসনে কতক্ষণ ধরে ভোট গ্রহণ চলবে বুধবার তাও জানিয়ে দিয়েছে কমিশন। প্রতিটি রাজ্যের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু এবং শেষের সময় আলাদা আলাদা করা হয়েছে। কমিশন জানিয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, শেষ হবে সন্ধ্যা 6টায়। উৎসবের কারণে বিহারে মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বৃদ্ধি হয়েছে। সে রাজ্যে প্রথম দফায় ভোটের ময়দানে নেওয়া প্রার্থীরা 28শে মার্চ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন। কেবল বিহারের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 2রা এপ্রিল। আগামী 19শে এপ্রিল প্রথম দফায় বিহারের মোট 40টি লোকসভা কেন্দ্রের মধ্যে 4টিতে ভোট হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতোই বিহার এবং উত্তরপ্রদেশেও সর্বোচ্চ 7 দফায় লোকসভা ভোট হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপিতে পুনরায় যোগদানের পর প্রাক্তন তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন কি বলেছেন আমরা শুনবো। I am in my happiest mood now. I don't think that I have left a very luxurious life and a constitutional post, because I love serving the people, and I admire our honorable Prime Minister, the way he get connected with the people. So we also wanted to get connected with the people, want to do service directly to the people. I'm not saying that governorship they are not doing service to the people. It is also a doing service to the people, but direct contact with the people, direct as a karyakarta, and expressing my political views and taking forward the political challenges I was unable to do. So now I am able to do. But when I was the governor, I was sticking to the constitution. I was not violating anything. Yeah, I'm very thankful to our Honorable Prime Minister and President and Home Minister for giving me an opportunity to perform in 2 states. And I have moved with 4 chief ministers,
and I have seen 2 elections, have the experience of seeing 2 elections during my tenure, and totally 3 months governor's rule in Puducherry. So total administration was with me, that too during a challenging period of Corona second phase. So how I managed, everyone knows. Maximum vaccination was given, and remdesivir, there was no any scarcity, and we systematically approached the pandemic. So that administrative skill will definitely help me. I'm more experienced now. I already told. It's nothing people oriented. I'm asking you, what is people oriented? Anything in that criteria in that? No. Old. What they told? Same NEET. They told when they wanted to come to power in the state. And now again they are mentioning NEET. They are unable to. They told the first signature will be to remove NEET. But they are getting signature from lakhs and lakhs of children. So this is lying. So I kind of old it. I didn't think, because when I read it, I thought it is somewhere 10 years old manifesto. Nothing new. I'm asking only one question. When they were in the opposition party, why did they tap the doors of Raj Bhavan for each and every problem? You notice how many times Brother Stalin went and met the governor. And if he is thinking that governor of no use, why didn't he go? Why he went there to submit his memorandums? So, and why didn't they take steps to remove this power of the governor when they were in the center, when they were in the state? Yes, I have expressed it, and I will be a candidate. But which constituency, High Command only will decide, and I will obey by its order. দিল্লির ভারত মণ্ডপে স্টার্টআপ মহাকুম্ভে উদ্যোক্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 মার্চ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রতি পরোক্ষভাবে কি বলছেন আমরা দেখব। स्टार्टअप लॉन्च तो बहुत लोग करते हैं, और पॉलिटिक्स में तो ज्यादा। और बार बार लॉन्च करना पड़ता है। आप में उनमें फर्क ये है कि आप लोग प्रयोगशील होते हैं। एक अगर लॉन्च नहीं हुआ तो तुरंत दूसरे पर चले जाते हैं। क्यों भाई, पीछे देर हो गई? साथियों, आज जब देश 2047 के विकसित भारत के रोडमैप पर काम कर रहा है, ऐसे समय मुझे लगता है कि ये स्टार्टअप महाकुंभ का बहुत महत्व है। बीते दशकों में हमने देखा है कि भारत ने कैसे आईटी और सॉफ्टवेयर सेक्टर में अपनी छाप छोड़ी है। अब हम भारत में इनोवेशन और स्टार्टअप कल्चर का ट्रेंड लगातार बढ़ता हुआ देख रहे हैं, और इसलिए स्टार्टअप की दुनिया के आप सभी साथियों का इस महाकुंभ में होना बहुत मायने रखता है। और मैं बैठे बैठे सोच रहा था कि स्टार्टअप वाले सफल कैसे होते हैं, क्यों होते हैं, वो कौन सी उनके अंदर एक जीनियस एलिमेंट है जिसके कारण ये सफल हो जाते हैं। तो मुझे एक विचार आया, आप लोग तय करना मैं सही हूं कि गलत हूं। जो आपकी टीम है जिसने इसको ऑर्गेनाइज किया है, क्योंकि आमतौर पर
सार्वजनिक जीवन में, उद्योग जगत, व्यापार जगत में कोई भी निर्णय होता है तो उसका संबंध सरकार से होता ही है। और जब सरकार से होता है तो फिर थोड़ा 5 साल का टाइम टेबल रहता है। धीरे धीरे पहुंच रही, इधर से शुरू हुई है। और इसलिए आमतौर पर जो व्यापारी मन होता है वो सोचता है यार अब चुनाव का वर्ष है, अभी रहने दो, एक बार चुनाव हो जाए, नई सरकार बनेगी तब देखेंगे। ऐसा ही होता है ना। लेकिन आप लोग, इलेक्शन डिक्लेयर हो चुका है, उसके बावजूद भी इतना बड़ा कार्यक्रम कर रहे हैं। इसका मतलब ये है कि आपको पता है अगले 5 साल क्या होने वाला है। দিল্লির ভারত মণ্ডপে স্টার্টআপ মহাকুম্ভে উদ্যোক্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন আমরা দেখব। ये जो मैं सरकार में काम करता हूं, थोड़ा अंदर की बात बताता हूं, मीडिया में नहीं जानी चाहिए। मैंने सरकार में एक बार कहा आकर के, नया नया यहां आया था दिल्ली, यहां का कल्चर का ज्यादा पता नहीं था मुझे, बाहर का व्यक्ति था। मैंने सरकार से कहा, मैंने कहा ऐसा करो भाई, तुम्हारे यहाँ ऐसे प्रॉब्लम डिपार्टमेंट में जो लंबे समय से अटके पड़े हैं, लटके पड़े हैं, तुम लोग कोशिश कर रहे हो लेकिन सॉल्यूशन नहीं आ रहा है, ऐसे आइडेंटिफाई करो और मैं देश के नौजवानों को ये प्रॉब्लम दूंगा, उनको कहूंगा हैकेथॉन करो और इसका मुझे सॉल्यूशन दो। तो खैर हमारे बाबू लोग तो बहुत बहुत पढ़े लिखे लोग रहते हैं। तो साहब उसको कोई जरूरत नहीं, हमारा 20-20 साल का अनुभव है। अरे मैंने कहा यार क्या जाता है। शुरू में मुझे बहुत रेजिस्टेंस था क्योंकि कोई मानने को तैयार नहीं था कि हमारे यहाँ कुछ अटका हुआ है, हमारे यहाँ कुछ लटका हुआ है, हमारे यहाँ रुका हुआ कोई, हमारे सब नहीं साहब सब बहुत बढ़िया चल रहा है। अरे मैंने कहा भाई बढ़िया चल रहा है तो भी तो दो, वैल्यू एडिशन होगा। अच्छा नहीं होगा तो वो देखेगा कि क्या बढ़िया है, जाने तो ना बाहर। खैर बड़ी मुश्किल से सब डिपार्टमेंट ने मुझे, मैं बहुत पीछे पड़ गया तो निकाल करके दिया कि साहब ये एक समस्या है, ये तो टोटल लगाया तो करीब 400 निकली। अब वो तो शायद मुझे लगता है 0.1% भी नहीं बताया होगा। मैंने देश के नौजवानों का हैकेथॉन किया और उनको समस्याएं दे दी। मैंने कहा इसका सॉल्यूशन लेके आओ। आप हैरान हो जाएंगे जी, इतने बढ़िया सॉल्यूशन दिए उन्होंने, वे आउट दिए उन्होंने, और करीब 70-80% आइडियाज उन बच्चों के सरकार ने एडॉप्ट कर लिए। ভারত মণ্ডপে স্টার্টআপ মহাকুম্ভে পিআইজিপিটির প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ, युवार প্রতিষ্ঠাতা রোহিত জৈনরা কি বললেন আমরা দেখব। युवा एक इंडिया का फर्स्ट इंटर्नशिप प्लेटफॉर्म है फॉर टीनेजर्स। जैसा कि मोदी जी का भी कहना था कि वी हैव टू बी द वर्ल्ड थर्ड इकोनॉमी, तो वो स्किल्स के बिहाफ पे बन सकती है। हम लोग ये चीज़ स्कूल स्टूडेंट्स के साथ कर रहे हैं। तो अभी हमारे प्लेटफॉर्म पे 2 लाख से ज़्यादा बच्चे हैं और 300 से ज़्यादा स्कूल्स में हम इसको इम्प्लीमेंट कर रहे हैं। हम लोग IIM अहमदाबाद और IIM बैंगलोर से द्वारा फंडेड है एंड अभी हमारे प्लेटफॉर्म पे अलग अलग स्किल्स में बच्चे ट्रेनिंग और इंटर्नशिप ले सकते हैं। किस तरह की सफलता आपको अगर कहें, अचीवमेंट की बात करें, जब से आपने शुरू किया है स्टार्टअप, क्या हासिल किया है? तो सबसे बड़ी सफलता तो ये रही है कि हमें एक नए आइडिया के लिए एक्सेप्टेंस मिली है। जो न्यू एजुकेशन पॉलिसी की बात हो रही है, हम फर्स्ट मूवर है कंट्री में जो उस न्यू एजुकेशन पॉलिसी को इम्प्लीमेंट कर रहे हैं। तो एटलीस्ट एजुकेशन में ऐसी कुछ चीज़ हुई जिसके कारण हम आगे बढ़ रहे हैं। ऑल्सो फंडिंग में भी हमने 35 लाख रुपए IIM अहमदाबाद के थ्रू सीड फंड स्कीम के थ्रू लिए थे। तो ये मोदी जी की जो पॉलिसी या मेकिंग हुई है उसी के बाद से ये सारी चीज़ हुई है। उसके बाद में हमने
हमने और 1.5 करोड़ का फंड रेज करा। तो कुल मिला के जब हमें सीड फंड स्कीम के थ्रू एक बेसिक 35 लाख का सपोर्ट हुआ, उसके बाद हमको और एंजल इन्वेस्टर से 1.5 करोड़ का सपोर्ट मिला। आखिरी सवाल कि आपको ये जो मोटिवेशन है ये स्टार्टअप में आने का, ये कहाँ से मिला? ये हम लोग 3 फ्रेंड्स हैं, 3 को फाउंडर हैं, चेतन जाजपुरी, राघव परसाई और मैं रोहित जैन। हम तीनों इंदौर को बिलोंग करते हैं। तो हमारी सिटी में ऑलरेडी एक वाइब है जहाँ पे स्टार्टअप्स को प्रमोट किया जाता है। ऑल्सो हमारे कॉलेज से ही वी वर इनटू एंटरप्रेन्योरशिप सेल, एंड फैमिलीज में भी काफ़ी देखते हैं। बिलोंग टू जैन फैमिली, तो थोड़ा घर में भी देखते आना हुआ है। तो ये सारी कुछ रीजंस थे एंड वी गॉट द राइट पीपल एट द राइट टाइम। तो चेतन जो मेरा पार्टनर है, ही वांटेड कि कुछ शुरू ही करें, तो इसलिए वी ऑल स्टार्ट। आयुर्वेदा, जैसे कि आज भी मोदी जी ने कहा कि बहुत ही अच्छे स्टार्टअप्स उसमें ग्रो कर रहे हैं, बहुत अच्छी अपॉर्चुनिटी है, गवर्नमेंट से भी बहुत सपोर्ट मिल रहा है, अच्छे इंक्यूबेटर्स मिल रहे हैं, फंडिंग मिल रही है। एंड हम लोगों का जो स्टार्टअप है वही जो कोर आयुर्वेदा है और एशियंट और आयुर्वेदिक फॉर्मुलेशंस है, उसको हम लोग आगे बढ़ा रहे हैं, उसको मॉडर्न ब्रांडिंग देकर, ताकि वो एक ग्लोबल लेवल पे भी उसको लेके जा सके। तो हम लोग एक्सपोर्ट्स का भी प्लान कर रहे हैं एंड ये बहुत ही अच्छा प्लेटफॉर्म मिल रहा है गवर्नमेंट की तरफ से भी, एंड स्टार्टअप्स आर ग्रोइंग लाइक। आपको मालूम है सरकार किस तरह से आयुर्वेदा को सपोर्ट कर रही है, प्रमोट कर रही है, इसके लिए बाकायदा एक मिनिस्ट्री है, तो किस तरह से आप लोग को मोटिवेशन इस सेक्टर में मिल रहा है? हाँ जी सर, हम लोगों को जो है, जैसे बहुत सारे हर शहर में इंक्यूबेटर्स हैं, तो मैं गुड़गांव से हूँ, वहाँ के भी इंक्यूबेटर्स हैं, बाकी IIT IIMs के भी इंक्यूबेटर्स हैं। आप गवर्नमेंट से सेलेक्ट कर सकते हैं कोई भी इंक्यूबेटर, और वो आपको पूरा सपोर्ट करते हैं। जितनी भी गवर्नमेंट ग्रांट्स हैं, डेट है या आपको सीड फंडिंग ग्रांट्स हैं, अटल योजना है, बहुत सारी योजनाएं, वो सब आपको एक्सप्लेन करते हैं, वो आपको वहाँ तक लेके जाते हैं। अप्रूवल्स आते हैं गवर्नमेंट के, उनको आपका आइडियाज़ पसंद आता है, जो लगता है स्केलेबल है या कुछ नया इनोवेटिव है, तो वो उसको फंडिंग भी मिलती है, उसको मेंटरशिप भी बहुत अच्छी मिलती है, ताकि उसको कैसे ग्रो कर सकते हैं। आपकी एक सोच होनी चाहिए और सपोर्ट उसके बाद गवर्नमेंट का, इंक्यूबेटर्स का काफ़ी है। जी सर, मेरा एक स्टार्टअप है मॉम्स कार्ट। मेरा नाम है अमन पोरवाल, मैं मॉम्स कार्ट का फाउंडर हूँ। मॉम्स कार्ट एक ऐसा ऑनलाइन मार्केट प्लेस है जो इंडियन वुमेन एंटरप्रेन्योर्स, महिला गृह उद्योग, मॉमप्रेन्योर्स को डिजिटलाइज करता है। बिना किसी भी रुपए का इन्वेस्टमेंट के हमारे ऐप की मदद से भारत का महिला गृह उद्योग या ऐसी कोई भी वुमेन जो अपने घर से बिजनेस करना चाहती है, कोई भी मॉमप्रेन्योर अपना बिजनेस डिजिटलाइज कर सकती है। हमारा स्टार्टअप का चयन हुआ था स्टार्टअप महाकुंभ जो इवेंट ऑर्गेनाइज हुआ है 18, 19, 20 मार्च को भारत मंडपम में। यहाँ पे आज हमने पीएम मोदी जी के साथ इंटरेक्ट करा और हमें काफ़ी अच्छी फीलिंग्स आई, अच्छी वाइब्स आई कि स्टार्टअप इंडिया काफ़ी कुछ कर रहा है स्टार्टअप्स के लिए। और हमारा स्टार्टअप भी आत्मनिर्भर भारत और वोकल फॉर लोकल की नीश में, सेगमेंट में कंट्रीब्यूट करता है। और हम सब यही चाहते हैं कि हम सब, जैसे प्रधानमंत्री जी ने आज कहा कि हम भारत को 3rd बिगेस्ट इकोनॉमी में शामिल कर लेंगे नेक्स्ट टर्म में, सो स्टार्टअप की एक अहम भूमिका रहेगी। सो हम भी एज अ स्टार्टअप फाउंडर, हमारा भी यही एम रहेगा कि हम जल्द से जल्द हमारे स्टार्टअप को स्टार्टअप की इकोनॉमी कंट्रीब्यूट कर सकें और इंडियन स्टार्टअप इकोनॉमी में हमारा कंट्रीब्यूशन एक अच्छा अहम भूमिका निभाए। लोगों ने डीप टेक के सेक्टर में काम किया है। आज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का जो सेशन था वो काफ़ी इंस्पायरिंग था, और इंडिया AI मिशन के तहत जो भी रिसेंटली लॉन्च हुआ है, हम लोगों ने अपना खुद का AI पावर्ड आंसर इंजन लॉन्च किया है जिसका नाम है PyGPT। ये भारत का अपना पहला आंसर इंजन है जो कि भारत के एस्पिरेंट्स के लिए डेडिकेटेड है, और हम लोग इंडिया AI मिशन जो नरेंद्र मोदी जी ने लॉन्च किया है उसको ध्यान में रखते हुए हम लोगों ने इसको लॉन्च किया है। तो मैं रिक्वेस्ट करता हूँ, गुजरात में हम D2C कंज्यूमर बेस्ड एक प्लेटफॉर्म डेवलप कर रहे हैं। स्मॉल लॉन्ड्री ओनर्स, इस्त्री वालों के लिए कस्टमर्स को कनेक्ट कर रहे हैं हम, और एक प्लेटफॉर्म प्रोवाइड कर रहे हैं जिसके थ्रू हम सप्लाई चेन और लॉजिस्टिक्स हम डिलीवर करते हैं। सो अगर आप अपने घर से ऑर्डर डालेंगे तो पिकअप और डिलीवरी हम करते हैं। हम ये कोशिश कर रहे हैं कि स्मॉल मार्जिनलाइज्ड जो स्त्री वाले हैं, आपकी सोसाइटी के नीचे रहते हैं, हम उनको एम्पावर कर सके, उनकी रेवेन्यू में बढ़ोतरी कर सके और साथ ही साथ प्रॉफिटेबिलिटी इंक्रीज कर सके। पिछले 14 महीनों में हम लोगों ने 13,000 ऑर्डर्स प्रोसेस कर दिए हैं, और लगातार यही कोशिश है कि जितने ज़्यादा शहरों में हम जा सके और जितने ज़्यादा Tier 2 और Tier 3 सिटीज़ में इस चीज़ को हम कर सकें, तो हमारी एक छोटी सी मुहिम हमारे लिए बहुत ज़्यादा एक सफलता प्रदान करेगी। ভারত মণ্ডপে স্টার্টআপ মহাকুম্ভে ইন্টারন্যাশনাল বিজনেস স্টার্টআপ এবং উদ্যোক্তা সমিতির চেয়ারম্যান
अंशुमान सिंह की बोलছেন আমরা শুনবো। आपका क्या नाम है? आप हमारे तरफ मेरा नाम अंशुमान सिंह है। मैं चेयरमैन हूं इंटरनेशनल बिजनेस स्टार्टअप एंड एंटरप्रेन्योर्स एसोसिएशन का। जी, बहुत आपने क्या क्या किस सेक्टर में क्या उपलब्धि हासिल की है जिसके लिए मैं एक स्टार्टअप मेंटर की तरह काम करता हूं। मेरा काम है कॉलेज लेवल पर जाकर बच्चों की मेंटरिंग करना, उनको गाइड करना। प्रधानमंत्री जी ने अभी अंदर अनुरोध भी किया कि ऐसे जो भी लोग जो मेंटर हैं वो कॉलेजों में जाएं। तो प्रधानमंत्री जी से प्रेरित होकर ही 2016-17 के आसपास मैंने जर्नी शुरू करी थी और विगत 5 वर्षों में लगभग 185 कॉलेज और विश्वविद्यालयों में जाकर मैं लगभग 3 लाख बच्चों से बात कर चुका हूं, संवाद कर चुका हूं। और अपना हमने एसोसिएशन भी बनाया जिसमें हम अलग अलग 21 काउंसिल्स में काम कर रहे हैं। जैसा भी प्रधानमंत्री जी ने भी अपना अंदर विचार रखा कि आने वाले कुछ साल में हमें, अभी तो हम 3rd लार्जेस्ट स्टार्टअप इकोसिस्टम है, लेकिन हमें नंबर 1 के पायदान पर आना है। भारत ऐसा देश जो विकसित भारत 2047 का सपना देख रहा है, जहां पर 6.5 करोड़ के आसपास MSMEs हैं। हम यूनिकॉर्न्स का सैकड़ा मार चुके हैं, 1 लाख से ज़्यादा स्टार्टअप्स रजिस्टर हो चुके हैं। तो ऐसे में जिम्मेदारियां बढ़ जाती हैं, खास करके उन स्टार्टअप्स पर। और स्टार्टअप एक ऐसी कड़ी है जो 10 में से कहा जाता है कि 9 स्टार्टअप फेल होते ही हैं। तो हमारी कोशिश यही रहती है कि अच्छी मेंटरिंग के द्वारा हम उनको अच्छे लेवल पर लेकर जाएं और प्रयासरत हैं कि हम विकसित भारत 2047 में अपनी भूमिका अदा करें। प्रधानमंत्री ने आप लोग को मोटिवेट भी किया, कैसे आगे भविष्य की रणनीति, कैसे दुनिया की तीसरी सबसे बड़ी इकोनॉमी बननी है, इसमें आपका किस तरह से योगदान होगा, इसके संदर्भ में भी कहा। किस तरह से आप लोग देखिए, प्रधानमंत्री जी जिस तरीके से हम लोगों को गाइड करते हैं, वो प्रधानमंत्री तो हैं ही, लेकिन हम सबके अभिभावक के तौर पर भी काम कर रहे हैं। आज वैश्विक स्तर पर अगर हम बात करें, जैसे कि दिल्ली के अंदर G20 का प्रतिनिधित्व किया गया, तो हर सेक्टर में हमें संभावनाएं मिल रही हैं। और बहुत से ऐसे क्षेत्र से, जैसे अभी नई एजुकेशन पॉलिसी की हम बात करें, तो लगातार चीजें रिविजिट की जा रही, रिवाइज की जा रही, रीएनालिसिस की जा रही, रिपोर्ट सबमिट की जा रही और नए नए बिल पारित किए जा रहे हैं, जिससे खास करके ये जो राइजिंग एंटरप्रेन्योर्स है, जो नवाचार इंडस्ट्री है, इसको बढ़ावा मिले और भारत जॉब सीकर न बनकर जॉब क्रिएटर बने। অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সূত্রের খবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সূত্রের খবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টলিপাড়ায় এই খবর ছড়িয়ে পড়তেই সকলেই চিন্তিত, কিন্তু পুরো বিষয়টি আপাতত পরিবারের তরফে গোপন রাখা হয়েছে। সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী এই প্রসঙ্গে আপাতত কিছুই মন্তব্য করতে চাননি। সম্প্রতি পুত্র গৌরব চক্রবর্তী এবং পুত্রবধূ রিধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী। নিজে দাঁড়িয়ে থেকে নাতির অন্নপ্রাশনের সবকিছু তদারকি করেছেন। নাতির সঙ্গে যে সময় কাটাতে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে জানিয়েছিলেন গৌরব। আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীদের একাংশ। গত বছর শোনা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তী নাকি আর অভিনয় করবেন না। বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন অবসর নেবার কথা। তবে পরে তিনি জানান তার বক্তব্যের অন্য মানে বার করা হয়েছে। অভিনয় কম করলেও তিনি যে অবসর গ্রহণ করেননি সে কথাও স্পষ্ট করেছিলেন অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছে তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবিতে অভিনয় করছেন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রস্তুতি ম্যাচে নজর কাটতে ব্যর্থ আইপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার রিঙ্কুর হাতে বেদম মার খেলেন মিচেল স্টার্ক। প্রায় 1 দশক পর আইপিএল সার্কাসে প্রত্যাবর্তন করছেন অস্ট্রেলিয়ান পেস স্পিয়ার হেড মিচেল স্টার্ক। মঙ্গলবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সময় নতুন বলে তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন স্টার্ক। তবে ডেথ ওভারে রিঙ্কু সিং এর হাতে বেদম মারও খেয়েছেন স্টার্ক। 2014 এবং 2015 মরশুমের পর আইপিএলে আর খেলেননি। এই 2 বছর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে অংশ নিয়েছিলেন। 2018 সালে কেকেআর তাকে দলে নিলেও চোটের কারণে পুরো মরশুম থেকে তিনি বাদ পড়েন। শাহরুখ খানের মালিকাধীন ফ্র্যাঞ্চাইজি গত বছরের ডিসেম্বরে সর্বকালের নিলামের রেকর্ড ভেঙে দিয়ে নিজেদের পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য স্টার্ককে 24.75 কোটি টাকায় কিনে নেয়। আইপিএল এর নিলামে কোনো প্লেয়ারকে এত বেশি দামে কখনো কেনেনি কোনো দল। টিম গোল্ডের বিপক্ষে নাইট রাইডার্সের প্রস্তুতি ম্যাচে টিম পার্পলের হয়ে প্রতিনিধিত্ব করেন 34 বছর বয়সী তারকা। তবে খুব ইতিবাচক পারফরমেন্স তিনি করেননি। তবে স্টার্ক নতুন বলে কিছুটা ভালো বোলিং করেছেন। তার প্রথম ওভারে রামানুল্লাহ গুরবাজ এবং 18 বছর বয়সী আঙ্ক্রিশ রঘুবংশীকে বেশ বিপাকে ফেলেছিলেন। তিনি ইডেনে ধীর গতির উইকেটেই অদ্ভুত বাউন্স তৈরি করেছিলেন, কারণ 2022 অনূর্ধ্ব বিশ্বকাপ বিজয়ী আঙ্ক্রিশ অফ স্টাম্পের বাইরে কয়েকবার পরাজিত হয়েছিলেন। স্টার্ক আফগান ব্যাটসম্যান গুরবাজকে একটি ভয়ানক বাউন্স দিয়ে সমস্যায় ফেলেছিলেন। তিনি প্রথম ওভারে 1 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। ডিপ ফাইন লেগে ফিল্ডিং করার সময় তৎপর ছিলেন স্টার্ক। ইনিংসে দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে ভেঙ্কটেশ আইয়ারকে আউট করতে দুর্দান্ত একটি ক্যাচ নেন তিনি।
তৃতীয় ওভারে বল করতে এসে স্টার্ক আবারও অ্যাঙ্ক্রিশকে সমস্যায় ফেলে, তবে অ্যাঙ্ক্রিশ ধাতস্থ হয়ে স্টার্ককে পরপর দুটি বাউন্ডারিও হাঁকায়। স্টার্কও দু একটা বাউন্ডারি বাঁচানোর সময় বেশ জোরে দৌড়েছেন, ভালো ফিল্ডিং করার চেষ্টা করেছেন। ডেথ ওভারে ক্রিজে রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে যখন ছিলেন তখন স্টার্ককে বোলিং করতে ডাকা হয়েছিল। রিঙ্কু তো নিজের মেজাজে স্টার্ককে পেটান, শেষ ওভারে 20 রান দিয়ে বসেন স্টার্ক। এদিন 4 ওভার বল করিয়ে 40 রান দিয়ে 1 উইকেট নেন আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার। তবে সামগ্রিকভাবে স্টার্ক শনিবার ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তাদের টুর্নামেন্ট ওপেনারের আগে নিজেকে কিছুটা ঝালিয়ে নিতে পেরেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।